পুলিশ সদর দপ্তরের হিসাবে গত ৮ মাসে প্রতিদিন বাংলাদেশব্যাপী ১১ জন হত্যার শিকার হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা এবং এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য দুই পক্ষের সংঘর্ষ, দখলদারিত্ব, চাঁদাবাজি সব মিলিয়ে গড়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বিভিন্ন কারণে ১১ জনকে হত্যা করা হয়েছে। এটা পুলিশ সদর দপ্তরের হিসাব, যদিও এই হিসাব অনেক বেশি। গত ২৪-এর গণ অভ্যুত্থানের পরে মানে ৫ই আগস্ট থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে গড়ে প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ২৫ জন হত্যার শিকার হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত স্বার্থ, সন্ত্রাসীদের কর্মকাণ্ড, প্রকাশ্যে ডাকাতি, ছিনতাই, হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর সব মিলিয়ে গড়ে ২৫ থেকে ৩০ জন প্রতিদিন হত্যা হয়েছে। এই যে বাংলাদেশের সহিংসতা, এটা কিন্তু বেড়েই চলছে। আপনি প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখবেন বাংলাদেশব্যাপী কোনো না কোনো জেলায় ডাকাতি করে ধর্ষণ অথবা গলা কেটে মানে জবাই করে হত্যা। যেমন বেড়েছে হত্যা, এরকম বেড়েছে ধর্ষণ, এরকম বেড়েছে রাজনৈতিক প্রতিহিংসা। পাল্লা দিয়ে বাড়ছে চোরাচালান ব্যবসায়ী। গণমাধ্যমে আসছে প্রতিদিন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, কার্তুজ সহ বিভিন্ন ধরনের অস্ত্র বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। প্রভাবশালী নেতারা, স্বার্থন্বেষী ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারী এই চোরাচালান ব্যবসার সাথে জড়িত। আগে শুধু স্বর্ণ চোরাচালান হতো, এখন সবচেয়ে বেশি অস্ত্র চোরাচালান হচ্ছে। এই অস্ত্র কেন ঢুকছে বাংলাদেশে, কারা প্রবেশ করাচ্ছে এবং অস্ত্র দিয়ে সামনে কি করাতে চায়, এটা হচ্ছে প্রশ্ন। যদিও কেউ কেউ ধারণা করছে নির্বাচন যাতে না হয় এর জন্য এই অস্ত্র বাংলাদেশে ঢুকছে। তবে বাস্তব কথা হচ্ছে নির্বাচনের পাশাপাশি যারা চোরাচালান ব্যবসা করে এরা নিজেদের স্বার্থে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে অস্ত্র। এই অস্ত্র দিয়েই সন্ত্রাসীরা বাংলাদেশের মধ্যে সংঘাত তৈরি করছে। আপনারা ইতিমধ্যে জানেন যে কোটি কোটি টাকার জাল নোট ধরা পড়ছে পুলিশের কাছে, আর পুলিশের কাছে যেগুলি ধরা না পড়ছে এর বাহিরেও জাল টাকা দিয়ে ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষরা এই জাল টাকার প্যাচে পড়ে তারা প্রতিনিয়ত তাদের বহু কষ্ট অর্জিত টাকা খোয়াচ্ছেন। একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী কাকে মানবে আর কাকে মানবে না সেই দ্বিধাদ্বন্দ্বে থাকে। কারণ সামনে ক্ষমতায় কে আসবে, কেউ ধারণা করে বিএনপি, কেউ ধারণা করে জামাত, কেউ ধারণা করে এই সরকারই থাকবে, কেউ ধারণা করে পাল্টা বিপ্লব হবে, যার কারণে পুলিশ ইচ্ছা করে কিছু বলতেছে না, কারণ পুলিশ তো এই মুহূর্তে আর রিস্ক নিবে না। এখন এই যে প্রতিনিয়ত বাংলাদেশে অরাজকতা হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে, এর জন্য দায়ী কে? একমাত্র এর জন্য দায়ী হচ্ছে সরকার। আসুন আমরা একটু দেখে নেই কি এসেছে প্রতিবেদনে। সময় টিভির প্রতিবেদনটা আপনারা দেখে দিতে পারেন, আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। গত ৮ মাসে প্রতিদিন গড়ে ১১ জনকে হত্যা। চলতি বছরে ৮ মাসে সারা দেশে খুনের ঘটনা ঘটেছে ২,৬১৪টি। একই সময় ৩১০টি রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন। এমন পরিস্থিতি আগামী ফেব্রুয়ারি জাতীয় ভোট ঘিরে নিরাপত্তায় আশঙ্কায় বিশ্লেষকরা। জনসম্পৃক্ততা বাড়িয়ে সব বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ তাদের। পুলিশ বলছে বাহিনী সদস্যদের প্রশিক্ষণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের বিতর্কিত ভূমিকার কারণে জনরোষে পড়ে পুলিশ বাহিনী থানায় থানায় হামলা, ভাঙচুর, অস্ত্র লুট। বিতর্কিত সদস্যদের পলায়নের পর ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই সুযোগে অপরাধীরাও হয়ে ওঠে বেপরোয়া। সারা দেশে বাড়ে খুন, ছিনতাইয়ের মতো ঘটনা। পুলিশ সদর দপ্তরের তথ্যে বলতে চলতি বছরের প্রথমে ৮ মাসে সারা দেশে ১১টি করে খুন হয়েছে গড়ে। একই সময় ছিনতাইয়ের ঘটনাও প্রায় ২,০০০।
চিন্তা করেন, যদিও 2000 না, অনেক বেশি চিন্তার ঘটনা। 8 মাসে বেড়েছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আইন ও সালিসি কেন্দ্রের তথ্যে এ সময় সহিংসতার ঘটনা ঘটেছে 310টি। তো চিন্তা করেন অবস্থা। সমতলের পাশাপাশি পাহাড়কেও অশান্ত করার চেষ্টা হয়েছে। সম্প্রতি খাগড়াছড়িতে গণধর্ষণের অভিযোগে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে পাহাড়, প্রাণ যায় 3 জনের। আর এতে ভারত ফ্যাসিস্টের ইন্ধন দেখছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, জাতীয় নির্বাচনের বানচালের দেশি বিদেশি ষড়যন্ত্র যেভাবে চলছে, একইভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। এ পরিস্থিতির সুষ্ঠু ভোট আয়োজনের রাজনৈতিক দলগুলির মতো পার্থক্য ভুলে সহায়তা করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। এখন এই যে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটছে, যে পরিস্থিতি বাংলাদেশে দেখা দিয়েছে তা যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়বে। কারণ 24-এ থানা থেকে লুট হয়েছে অস্ত্র, অনেক পুলিশদের হত্যা করা হয়েছে, অনেক পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে এখন পর্যন্ত জয়েন করেনি, যার কারণে পুরো বাংলাদেশব্যাপী এই পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ওই সুযোগটাই কাজে লাগাচ্ছে সন্ত্রাস বাহিনী এবং জঙ্গি বাহিনী। সন্ত্রাসীদের যেভাবে জামিন দিয়ে দেওয়া হয়েছে, এই সন্ত্রাসীরা বাহিরে এসে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য একে একে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তারা কিশোর গ্যাং বাহিনী আবারও নতুন করে তুলে ধরেছে, এই কিশোরদেরকে পালছে। বিভিন্ন বেকারদেরকে এই সন্ত্রাস বাহিনীর মধ্যে প্রবেশ করানো হচ্ছে। বেকাররা নিজেদের জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে সন্ত্রাসী কাজে লিপ্ত হচ্ছে। সব মিলিয়ে এই ধারা যদি অব্যাহত থাকে, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আর বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও তারা ঠিকমতো কাজ করতে পারছে না। এর অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই। তো এক কথায়, বাংলাদেশে যদি এই মুহূর্তে থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে থামানো না যায়, এই জঙ্গি তৎপরতা থামানো না যায়, বাংলাদেশ এক ভয়ঙ্কর রূপে আকার ধারণ করবে। ইতিমধ্যে আন্তর্জাতিক মহল বাংলাদেশকে অন্য চোখে দেখছে। তাই এখনই থামানো উচিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি তৎপরতা। ধন্যবাদ।